हेलो स्टूडेंट वेलकम टू आवर चैनल ই स्टाडी फैक्ट। आज के আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব সেকেন্ড সিরিজ বা পার্ট 5 নিয়ে। সর্বপ্রথম আমাদের কি কোশ্চেন আছে দেখো, এমসিকিউ কোশ্চেন আছে চারটে, যার মধ্যে প্রথম কোশ্চেন হলো x ভেরিসেস y এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। তো আমরা কিভাবে নির্ণয় করছি দেখো, আমাদের এটা বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি লিখি বা x ভেরিসেস y বা এক্স ভ্যারিজেস তুলতে গেলে কী করতে হয়, যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে আমাদেরকে একটা অশূন্য ভেদ ধ্রুবক নিতে হয়, কে ওয়াই নিয়ে নিলাম, এখানে লিখে দিলাম কে ভেদ ধ্রুবক। বা দেখো এক্স বাই ওয়াই, আমরা যদি ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, এটা গুণ আছে, এটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে কে। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর মধ্যে কী বলা আছে দেখো, 5x = 3y। তাহলে এক্ষেত্রে আমরা এক্স বাই ওয়াইয়ের মান নির্ণয় করব। দেখো এক্স বাই ওয়াই যদি লিখি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে 3/5। দেখো কোনাকুনি গুণ করে তোমরা দেখে নিতে পারো, 5x 3y মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা তুলনা করি, এটাতেও আছে এক্স বাই ওয়াই, এটাতেও আছে এক্স বাই ওয়াই, তাহলে আমাদের এখান থেকে কে এর মান কত হয়ে যাবে, কে এর মান, কে এটা কি ভেদ ধ্রুবক, তাহলে কে এর মান কত হয়ে যাবে, অতএব কে ইকুয়াল টু 3/5 হয়ে যাবে। যেহেতু আমরা তুলনা করে দিই, এখানে আছে এক্স বাই ওয়াই, এখানে আছে এক্স বাই ওয়াই, তাহলে এই দুটোকে যদি তুলনা করে দিই তাহলে আমাদের মানটা কত আসছে, তাহলে মানটা কত, কে ইকুয়াল টু 3/5 চলে আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে ডি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং প্রতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। আমাদের লাভ্যাংশ অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হয় কখন, যে ক্ষেত্রে আমাদের সময়টা সমান হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখো একটা সময় কত দেওয়া আছে, 9 মাস দেওয়া আছে, একটা সময় কত দেওয়া আছে 5 মাস। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের সময়টাকে 1 ধরে নিতে হবে। তাহলে আমরা সময়টাকে যদি 1 ধরি, সেক্ষেত্রে কীভাবে করব দেখো, আমরা লিখে নেব অমলের মূলধন 1 মাসের হিসাবে, আমরা দুটোকে কি করব 1 মাসের হিসাবে হিসাব করব। অমলের মূলধনে 1 মাসের হিসাবে কত হবে, আমার যেটা 9 মাস ছিল সেটাকে আমরা 1 মাস ধরে নিলাম, তাহলে কি করতে হবে, আমাদেরকে 9টাকে গুণ করে দিতে হবে। 9 ইন্টু কত আছে 5,000 মানে 5,000 টাকা। তাহলে এটা কী হবে আমাদের 5 9 45, 45 পরে 3টে শূন্য, এত টাকা। সেক্ষেত্রে আমরা আর এটা কী দিয়ে আছে প্রতিমা, তাহলে আমরা এখানে লিখে নেব প্রতিমা মূলধনের 1 মাসের হিসাবে পাবে ক টাকা পাবে, তোমরা লিখে নেবে ওটা। দেখো কত পাবে আছে 5,000 5 মাস গণিত 6,000 এত টাকা। যেহেতু এক্ষেত্রে আমরা 1 মাসে নির্ণয় করছি, মানে সময়টাকে আমরা একই ধরে নিচ্ছি, তাহলে কত হবে এটা 30,000 টাকা। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সময়টা কী হয়ে গেল, সময়টা দুটোর ক্ষেত্রে একই সময় চলে এলো, এক্ষেত্রেও 1 মাস চলে এলো, এক্ষেত্রেও 1 মাস চলে এলো। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা মূলধনের অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত আমরা এক্ষেত্রে সমান বলতে পারি। তাহলে আমরা কি লিখে নেব, আমরা এটা লিখে নেব একই সময়ে মূলধনের অনুপাত ও লাভ্যাংশের অনুপাত কত হবে সমান হবে। তাহলে এক্ষেত্রে কত হবে দেখো 45,000 = 30,000, তাহলে হয়ে গেল। এখানে 3টে শূন্য কেটে দিলাম, এখানে 3 শূন্য কেটে দিলাম। তাহলে আমরা যদি 15 দিয়ে দুটোকে ভাগ করে দিই, দেখো 3 15 45, 15 2 30, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত চলে এলো 3:2। 3:2 কোন অপশানে আছে আমাদের দেখো, এ অপশানে আছে, তাহলে এ অপশানটা হয়ে গেল ঠিক। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেন্টিমিটার এবং পি ও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। আমাদেরকে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। দেখো এটা কীভাবে করব, দেখো এটা সলভ করার জন্য আমরা একটা স্পর্শক এবং একটা বৃত্তকে এঁকে নিলাম, এভাবে তোমরা একটা ছবি এঁকে নেবে। দেখো আমাদের কি বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে ও কিউ 9 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে, এটা হবে 9 সেন্টিমিটার। আর আমাদের যেই পিওটা কত বলা হয়েছে, পিওটা বলা হয়েছে 15 সেন্টিমিটার।
তাহলে আমরা জানি এক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ হবে এটা, তাহলে এক্ষেত্রে আমাদের এটা হবে 90 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের অতিভুজ কোনটা হবে? অতিভুজ হবে এটা, এটা হয়ে যাবে অতিভুজ। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখে দিচ্ছি, তোমরা না তোমাদের না লিখলে হবে। এটা দেখো, এটা হবে অতিভুজ, এটা কি হবে? এটা হবে লম্ব, আর এটা হবে ভূমি। দেখো আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? দেখো পিথাগোরাসের সূত্রতে জানি আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে? এক্ষেত্রে আমাদের লম্বটা নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের অতিভুজের মান দেওয়া আছে আর ভূমিরও মান দেওয়া আছে, লম্বর মানটা নির্ণয় করতে হবে। তাহলে লম্বকে আমি এদিকে নিয়ে চলে আসবো। লম্বকে যদি আমরা সমানের এদিকে নিয়ে চলে আসি, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কী হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার চলে এলো। দেখো বা লম্ব কত বলা হয়েছে? লম্ব কত আছে? পি কিউ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত? অতিভুজ পিও স্কোয়ার মাইনাস ভূমি কত? ভূমি আছে ও কিউ। বা পি কিউ যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কী হবে? দেখো পি কিউ ইকুয়াল টু রুট ওভার অফ পিও স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে কত হলো? রুট ওভার অফ ও পি এর মান কত? আমাদের পি ওর মান দিয়ে দিয়েছে দেখো 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস ও কিউ এর মান কত? 9 স্কোয়ার। তাহলে কত হলো আমাদের? এত সেন্টিমিটার। এটা আমাদের দেখো কোন অপশানে আছে? দেখো এই অপশানটা আছে আমাদের বি অপশানে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে বি এরটা, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে বি। চলে যাবো নেক্সট কোশ্চেন। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। এক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? দেখো আমরা এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ব্যাসার্ধ দুটি ধরে নেব। দেখো গোলকের ব্যাসার্ধ কি ধরবো? লিখে নেব আমরা। ধরি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। আমরা বক্রতলের সূত্র কি জানি? আমরা গোলকের বক্রতলের সূত্র জানি 4πr²। তাহলে আমাদের এক্ষেত্রে যেহেতু দুটি গোলক আছে আর দুটিরই আমরা ব্যাসার্ধ কত ধরেছি? একটা ধরেছি R1 এবং আরেকটা ধরেছি R2। তাহলে আমরা এখানে লিখে নেব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², এত বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু দুটো গোলক আছে তাহলে কি করব? দেখো এবং তাদের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে 4πr1² বাই 4πr2²। কত বলে দেওয়া হয়েছে আমাদের অনুপাতটা? 25:16। তাহলে আমরা লিখে নেব 25/16, এভাবে লিখে নিলাম। দেখো এক্ষেত্রে 4π কেটে গেল, R1 বাই R1² বাই R2² ইকুয়াল টু 25/16। তাহলে আমরা এটাকে যদি বা দেখো R1 বাই R2 পুরোটা যদি হোল স্কোয়ার করি সেক্ষেত্রে তো আমাদের আগের লাইনটায় আসছে। কারণ আমরা যদি এটাকে মানে আলাদা আলাদা করি তাহলে এটা হবে R1², এটা হবে R2²। সেক্ষেত্রে আমরা এই 25/16কেও কী লিখতে পারি? 25/16কেও লিখতে পারি 5/4 আর হোল স্কোয়ার। কেন 5-এর স্কোয়ার হবে 25 আর 4-এর স্কোয়ার হবে 16। যদি স্কোয়ার এদিকে ক্যান্সেল হয়ে যায় তাহলে কত হবে? দেখো R1 বাই R2 ইকুয়াল টু 5/4 বা R1 কত হবে? অতএব R1 লিখতে পারি R1 ইকুয়াল টু 5 আর R2 ইকুয়াল টু 4 চলে এলো। এক্ষেত্রে আমাদের তারপরে কি নির্ণয় করতে হবে? তারপর আমাদেরকে আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। অতএব লিখে নেব আয়তনের অনুপাত। আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হয় 4/3 πr³। তাহলে আয়তনের অনুপাত আমরা একবারে লিখে নিচ্ছি। দেখো 4/3 πr1³ ইস টু 4/3 πr2³। R1 এবং R2 কেন হলো? যেহেতু দুটো গোলক আছে তাহলে আমরা কী হবে? দেখো এটা 4/3 পাই আর 4/3 দেখো কেটে যাবে, তাহলে কত হবে? R1³ ইস টু R2³। তাহলে আমরা R1 এর মান কত পেয়েছি? R1 এর মান পেয়েছি আমরা 5 এবং R2 এর মান কত পেয়েছি? 4। তাহলে R1 এর মান কত লিখে নেব? 5। 5-এর
কিউব হয়ে যাবে, ইস টু 4-এর কিউব হয়ে যাবে। তাহলে 5-এর কিউব মানে কত? 125, আর 4-এর কিউব মানে 64। দেখো আমাদের উত্তর বেরিয়ে গেল। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডি। এটা হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, সত্য মিথ্যা আমাদেরকে লিখতে হবে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। তো এটা দেখো একদম সিম্পল কোশ্চেন আছে। আমরা কি জানি পাই রেডিয়ান মানে কি, আমরা এখানে করে দিচ্ছি। দেখো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর 2π রেডিয়ান মানে কত? 180 গণিত 2 মানে কত? 360 ডিগ্রি। আর 2π মানে কত? 360 ডিগ্রি। তাহলে আমরা দেখো একটা যদি ঘড়ি এঁকে নিই, যদি একটা ধরো এটা একটা ঘড়ি যদি হয় আর এটা যদি একটা মিনিটের কাঁটা হয়, তাহলে এই মিনিটের কাঁটাটা মানে এই পুরোটা ঘুরতে কত কোণ উৎপন্ন করবে? পুরোটা ঘুরতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর 360 ডিগ্রি মানে কত? 360 ডিগ্রি মানে 2π রেডিয়ান। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সত্য। তাহলে 1-এর দাগে এটা কি হবে? 1-এর দাগে এটা হবে সত্য। 2-এর দাগে দেখো, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে AD আর BC লম্ব। দেখো ছবিটা এঁকে নেব। কি বলেছে? ত্রিভুজ AB and C যার ওপর ডি একটা লম্ব। আমাদের সদৃশ্য ত্রিভুজ দেখাতে হবে। দেখো সর্বসম হবে নাকি দেখাতে হবে। ত্রিভুজ ABD মানে AB and D, ত্রিভুজ ABD আর ত্রিভুজ CAD দেখাতে হবে। দেখো এটা যদি আমাদের এটা 90 ডিগ্রি হতো তাহলে আমাদের এক্ষেত্রে সদৃশ্য বা সর্বসম হতো। এটা যদি 90 ডিগ্রি হতো তাহলে আমাদের কি হতো? সর্বসম হতো। কিন্তু আমাদের কোশ্চেনে কোথাও বলা নাই যে এটা সমকোণী বা এটা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে? এটা একদম মিথ্যা হয়ে যাবে। যদি এটা 90 ডিগ্রি হতো বা 90 ডিগ্রি বলা থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে সত্য হতো, আর এটা কি হবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে 2-এর দাগেটা কি হবে? মিথ্যা। কোশ্চেনে লিখে নেব, 2-এর দাগেটা হবে মিথ্যা। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো এটা কিভাবে করব, দেখো আমরা যদি একটা শঙ্কুর ছবি এঁকে নিই, দেখো দেখো এটা হয়ে গেল একটা লম্ববৃত্তাকার শঙ্কু, আর এটা কি তার? এটা হলো তার রেডিয়াস বা ব্যাসার্ধ। এটা কি? এটা হলো আর, এটা হলো এইচ, এটা হলো এল। তাহলে এটা কি হচ্ছে দেখো, এই 3টে যে বাহু আসছে এই বাহুটাতে আমাদের একটা কি হচ্ছে? সবসময় একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে তো একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি 90 হয়ে যায় তাহলে কত হচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের 3-এর দাগে উত্তর কি হবে? 3-এর দাগে উত্তর হবে সত্য। 3-এর উত্তর কি হবে? সত্য। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নেব সত্য। 4-এর দিকে কি আছে দেখো, শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। এক্ষেত্রে আমরা দেখো এই অঙ্কটা করব এবং এটা দেখব এটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। দেখো আমরা লিখে নেব শুভেন্দু ইস্টু নৌসদ। শুভেন্দু কত দিয়েছে? শুভেন্দু দিয়েছে 1500 এবং নৌসদ কত দিয়েছে? 1000। তাহলে আমরা ইস্টু করে নেব। যদি কেটে যায় 2 শূন্য কেটে গেল, যদি 5 দিয়ে যায় 3:2, 5 3 15, 5 2 10। তাহলে শুভেন্দুর ভাগ হার কত হবে? এক্ষেত্রে শুভেন্দুর ভাগ হবে, শুভেন্দুর ভাগ হার কত হবে? 3/3 আর 2 মানে 3 + 2 = 3/5। তাহলে শুভেন্দুর ভাগ হার কত হলো? 3/5। আমাদের কি নির্ণয় করতে হবে? শুভেন্দুর ক্ষতি নির্ণয় করতে হবে। এবং মোট ক্ষতি কত বলা হয়েছে দেখো, মোট ক্ষতি আমাদের কোশ্চেনে বলে দেওয়া হয়েছে মোট ক্ষতি 75 টাকা। তাহলে আমরা লিখে নেব ক্ষতি = 75 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? শুভেন্দুর ক্ষতি হবে 75 × 3/5। কার? শুভেন্দু। শুভেন্দু যদি হয় তাহলে 5 15 75, 15 দিয়ে কেটে গেল, 3 15 45 টাকা। কত বেরোলো ক্ষতি? 45 টাকা। কিন্তু আমরা যদি নৌসদের ক্ষেত্রে বার করতাম, নৌসদের ক্ষেত্রে যদি বার করা হতো, দেখো নৌসদের ক্ষেত্রে কত হতো? 75 × 2/5। তাহলে এটা 15 দিয়ে কেটে গেলে 15 ×
30 টাকা হতো, কিন্তু আমাদের এখানে কত বলেছে, এখানে আমাদেরকে বলেছে নৌসাদের, আমাদের এখানে বলেছে কার, শুভেন্দুর আমাদের ক্ষতি নির্ণয় করতে হবে, আর শুভেন্দুর ক্ষতি কত বলেছে 45 টাকা, কিন্তু আমাদের এখানে নৌসাদের ক্ষতি বেড়েছে 30 টাকা আর শুভেন্দুর ক্ষতি বেড়েছে 45 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে এটা কি হবে আমাদের মিথ্যা। দেখো আমাদের কোশ্চেনে বলেছে শুভেন্দুর ক্ষতি, যদি এটা নৌসাদ বলতো তাহলে এটা কিন্তু সত্য হয়ে যেত। পরবর্তী কি কোশ্চেন আছে দেখো, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো দেখো, 3 কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে প্রথমে এই জিনিসটা লিখে নিতে হবে যে আমরা জানি r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে s একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে কি হয়, s = r থিটা। তোমরা জানো তো যদি একটা বৃত্ত হয় এবং তার কেন্দ্র থেকে এটা ধরি বৃত্তচাপ, এটা যদি s হয় এবং রেডিয়াস যদি r হয়, মানে ব্যাসার্ধ যদি r হয় এবং কোণটা যদি থিটা হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের সূত্র কি হয়, s = r থিটা। দেখো সেটাই এখানে লিখেছি। দেখো আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপকে বৃত্তচাপ s, মানে s এর মান কত 5.5 সেমি, এবং r মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমাদের এক্ষেত্রে কি করতে হবে, ব্যাসার্ধটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তা r = কত বার করতে হবে, এবং থিটা মানে আমাদের পর্যাপ্ত কোণ কত দিয়েছে দেখো, বৃত্তচাপের কেন্দ্রে π/16 পরিমাণ, মানে π/16 আমাদেরকে থিটার মান দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এই যে s = r থিটা আছে এই ইকুয়েশনে আমরা এই বসিয়ে দেবো মানগুলো। তাহলে s কত, s মানে 5.5 = r থিটা, মানে r গুণিত π/16। তাহলে আর কত হবে দেখো, আমরা এখানে লিখতে পারি বা r = 5.5 বাই π/16, বুঝতে পারলে। তারপর আমরা বা r = 5.5কে কি লিখতে পারি, আমরা যদি দশমিক উঠিয়ে দিই নিচে 10 হয়ে যাবে, 5 তাহলে 55/10 গণিত পায়ের মান কত, পায়ের মান কত জানি আমরা, পাই মানে 22-এর 7, তাহলে এটা যেহেতু নিচে আছে তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা কত হবে 7/22 গণিত 16 বাস হয়ে গেল। তাহলে আমরা যদি 11 দিয়ে কেটে দিই, দেখো এটা কিন্তু ভালোভাবে তোমরা বুঝে নিও, দেখো যদি 11 দিয়ে কেটে দিই তাহলে কত হবে, 11 × 2 = 22, 5 × 11 = 55 হয়ে গেল। দেখো 5 2 এ 10 হলো, 2 8 এ 16 হলো, 2 4 এ 8, বুঝতে পারলে। এই যে কাটাকাটিটা করলাম খুব ভালোভাবে বুঝে নিও, চাইলে পজ করেও বুঝে নে। দেখো তাহলে 4 7 এ 28 বা r = বা রেডিয়াস বা ব্যাসার্ধ কত হলো 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। আর কত বেরোলো আমাদের 28 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা লিখে নেব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 28 সেন্টিমিটার। পরবর্তী কি কোশ্চেন আছে দেখো, পরবর্তী কোশ্চেন আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। এটা কিভাবে নির্ণয় করব দেখো, আমরা লিখে নেব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, মানে আমাদের আরটা নির্ণয় করতে হবে দেখো, আর উচ্চতা কত বলে দেওয়া হয়েছে, উচ্চতা বলে দেওয়া হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে কি নির্ণয় করব এক্ষেত্রে আমরা, শঙ্কুটির আয়তন, অতএব শঙ্কুটির আয়তন, আয়তনের সূত্র কি হয় আমাদের 1/3 পাই r²h, আয়তন কত হবে 1/3 পাই r²h ঘন সেমি বেরোলো। দেখো 1/3 পাই থেকে গেল, আর এর মান কত, আর এর মান নাই, আরই নির্ণয় করতে হবে, তাহলে আমরা r² রেখে দিলাম, h এর মান কত 12 গণিত 12 ঘন সেমি। দেখো 3 4 এ 12, এটা কেটে দিলাম, তাহলে কত হলো 4 পাই r² ঘন সেমি চলে এলো। আমাদের প্রশ্ন অনুসারে, মানে প্রশ্নতে কি দেওয়া আছে, আয়তন আমাদেরকে বলে দেওয়া হয়েছে 100 পাই ঘন সেমি, তাহলে আমরা এখানে কি লিখে নেব, প্রশ্নানুসারে 4 পাই r² = 100 পাই। তাহলে কী হবে দেখো,
পাই পাই কেটে গেল, 4πr স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু 4টাকে যদি এদিকে এদিকে নিয়ে চলে আসি তাহলে ভাগ হয়ে যাবে, মানে 100/4। আর 4 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে দেখো, 25। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো আমাদের, আর স্কোয়ার ইকুয়াল টু হলো 25। বা আর ইকুয়াল টু কত লিখতে পারি, √25। আর √25 মানে কত, বা আর ইকুয়াল টু 5 কত হবে সেমি। তাহলে আমরা উত্তর কি লিখে নেব, উত্তর লিখে নেব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী কি কোশ্চেন আছে দেখো, পরবর্তী কোশ্চেন আছে যে x ভেরিজেস yz এবং y ভেরিজেস zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। এটা কীভাবে নির্ণয় করবো দেখো, মানে আমাদেরকে জেডকে এমন জেডের এমন একটা মান নিয়ে আসতে হবে যেটা যেন অশূন্য ধ্রুবকের মানটা আসে, মানে k1 বা k2 এসব দিয়ে নিয়ে আসতে হবে। এটা কীভাবে করবো দেখো, x ভেরিজেস yz এবং কী দেওয়া আছে, আর y ভেরিজেস zx, বা কী হবে x ইকুয়াল টু k1 yz, যেক্ষেত্রে k1 কি অশূন্য ভেদ ধ্রুবক, আর y ইকুয়াল টু কী হবে k2 zx। তোমরা এখানে লিখে নেবে পাশে যে k1 ও k2 ভেদ ধ্রুবক। এটা হয়ে গেল দেখো। তারপর আমরা লিখতে কী পারি, x/yz-কে যদি আমরা এদিকে নিচে নামিয়ে দিই, yz ইকুয়াল টু কী হবে k1, এটা কি হয়ে যাবে 1 নম্বর সমীকরণ। আবার এটার ক্ষেত্রে দেখো কি হবে y/zx ইকুয়াল টু k2, এটা কত হয়ে যাবে, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের কী বেরোলো x/yz এবং y/zx। আমরা 1 নম্বর এবং 2 নম্বরকে গুণ করে দেবো, অতএব 1 নম্বর গণিত 2 নম্বর সমীকরণ করে পাই কি পাবো দেখো, k1 গণিত k2, মানে k1 k2 ইকুয়াল টু x/yz গণিত y/zx। তাহলে এক্ষেত্রে দেখো x কেটে গেল, yও কেটে গেল, তাহলে কি এলো 1/z, মানে z মানে z স্কোয়ার এলো। তাহলে আমরা যদি এদিকে নিয়ে আসি, এটাকে যদি এদিকে নিয়ে আসি আর k1 k2কে যদি নিচে নিয়ে যাই তাহলে কী হবে দেখো, বা z স্কোয়ার ইকুয়াল টু 1/k1 k2, বা স্কোয়ার যদি তুলে দিই, বা z ইকুয়াল টু √1/k1 k2। তাহলে আমাদের কী চলে এলো, জেডের মান চলে এলো k1 এবং k2 দিয়ে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, কারণ আমাদের এক্ষেত্রে k1 ও k2 কি k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, আর জেডের মান কি এলো √1/k1 k2। তাহলে আমরা এখানে লিখে নেব, অতএব জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরবর্তী যে কোশ্চেনটা আছে 4 দাগে একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যটাকে আমরা কি আছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমাদের কি, এটাকে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়, যেটা উপপাদ্য নাম্বার 49 নম্বর উপপাদ্য, পাতা নাম্বার 285 নম্বর তোমরা পেজে পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখো, এই উপপাদ্যটা কত নম্বর পাতা আছে দেখো, 285 পাতা আছে, 285 পাতায় আছে পিথাগোরাসের উপপাদ্য নাম্বার 49। দেখো আমাদেরকে আমি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার কোণ এ সমকোণ, মানে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ এখানে নেওয়া হয়েছে, যার কোণটা, এই কোণটা কত বলা হয়েছে, এই কোণটা আছে সমকোণ, মানে এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি। তোমরা প্রথমে ছবি এঁকে নেবে, পেন্সিলে ছবি এঁকে নেবে, তারপর তোমরা শুরু করবে। দেখো প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। দেখো বিসি কি, মানে অতিভুজ স্কোয়ার, বিসি আমি আগে অঙ্ক করিয়েছি। দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা কি, এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত, লম্ব দেখো এবি, এটা হলো লম্ব এবং এটা হলো ভূমি।
তাহলে কত হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে পিথাগোরাসের একটা অঙ্ক করেছি, যে দাগের অঙ্কটা ছিল এমসিকিউতে, সেভাবে এটা প্রমাণ করতে হবে। দেখো বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন কী অঙ্কন করেছি আমরা বিসি এর ওপর একটা এডি লম্ব অঙ্কন করেছি। দেখো সমকোণক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, মানে বিসিকে ডি বিন্দুতে ছেদ করে একটা লম্ব টানলাম। প্রমাণ কি? প্রমাণটা দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর ওপর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, মানে কি এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে এটা একটা সমকোণ, তো মানে এটা 90 ডিগ্রি যেহেতু তাই সমকোণ। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, মানে এই এডিটা যেটা রয়েছে এটা কি বিসি এর ওপর লম্ব হলো। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ্য। আমাদের যে কোশ্চেনটা ছিল 3 দাগে, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি বলা ছিল না, তার জন্য এটা কি হয়ে গিয়েছিল আমাদের, সেক্ষেত্রে আমাদের যে এমসিকিউ 2 নম্বর ছিল সেক্ষেত্রে আমাদের সেটা কি হয়েছিল, মিথ্যা হয়ে গিয়েছিল। সেরকমভাবে দেখো এখানে কত বলে দেওয়া আছে 90 ডিগ্রি, সেই জন্য এটা কি হয়ে গেছে, সদৃশ্য হয়ে গিয়েছে। দেখো ত্রিভুজ এবিডি মানে এবিডি অ্যান্ড ত্রিভুজ সিবিএ মানে সিবিএ কি সদৃশ্য হয়ে গেছে। সুতরাং এবি বাই বিসি মানে এবি বাই বিসি ইকুয়াল টু কী বলতে পারি, বিডি বাই এবি, মানে এবি বাই বিসি মানে কত, বিডি বাই বিসি। অতএব এবি স্কোয়ার মানে এই দুটোকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি গণিত বিডি, সেটা কত নম্বর হয়ে গেছে, 1 নম্বর হয়ে গেছে। আবার দেখো কোন ত্রিভুজ সিএডি মানে ত্রিভুজ সিএএনডি মানে এটার মতো, এটা এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, সেরকম এই ত্রিভুজটা নিয়েও কাজ করবো আমরা। দেখো ত্রিভুজ সিএডি মানে সিএএনডি ও ত্রিভুজ সিবিএ মানে সিবিএ, এই দুটো কি একে অপরের সদৃশ্য। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের এসি বাই বিসি। দেখো এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি মানে এটা ডিসি বাই এসি। আমরা যদি কোনাকুনি গুণ করে দিই এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি গণিত ডিসি, তাহলে এটা কি হয়ে গেল 2 নম্বর। দেখো 1 নম্বর ও 2 নম্বরকে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। খুবই সহজ, এটা আমাদের মাধ্যমিকে 2015 সালে মাধ্যমিকে পড়েছিল, খুবই সহজ এবং প্রায় প্রতি বছরই এটা মাধ্যমিকে পড়ার সম্ভাবনা থাকে। সো তোমরা এটা ভালোভাবে বুঝে নিও। দেখো সুতরাং 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দিচ্ছি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কত আছে, বিসি প্লাস বিডি অ্যান্ড বিসি প্লাস ডিসি। বা এটা আমাদের থেকে গেল, এখান থেকে শুরু। দেখো বিসিকে কী করে নিলাম, এখানে কমন নিয়ে নিলাম, দুটোতে কি আছে, এটাতেও বিসি আছে এটাতেও বিসি আছে, তাহলে বিসিটা কী করলাম, কমন নিয়ে নিলাম। আমরা যদি বিসি কমন নিয়ে দিই তাহলে দেখো বিডি প্লাস বিডি যোগ ডিসি পড়ে থাকলো। তাহলে বিডি যোগ ডিসি মানে কি, বিডি যোগ ডিসি মানে আমাদের বিসি, বিডি যোগ মানে এই যে বিডি যোগ ডিসি, এই ডিসি এই পুরোটা, যদি এটাকে আমরা এই লাইনটা এই যে সরলরেখাটা রয়েছে এই অতিভুজটা মানে এটা যেটা রয়েছে এটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, তো একটা আছে কি বিডি একটা আছে ডিসি। তাহলে আমরা যদি এই বিডি যোগ ডিসি করি তাহলে তো আমরা বিসি পেয়ে যাচ্ছি, তাই সেটা করা হয়েছে। দেখো বিডি যোগ ডিসি মানে কত, বিডি যোগ ডিসি মানে বিসি, তাই বিসি গুণ বিসি ইকুয়াল টু বিসি স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কি প্রমাণ হয়ে গেল, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, এই যেটা ছিল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে আমরা যেটা প্রমাণ করব ভাবছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য এবং এটাই আমাদের শেষ কোশ্চেন। সো আজকে সেকেন্ড সিরিজ নিয়ে আলোচনা করা হলো। তোমাদের পার্ট 4-এর সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। পরবর্তী অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অল করে রেখে দিও, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।